রোহিঙ্গা সমস্যা সমাধানে ওআইসির সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী। বিনিয়োগ বাণিজ্য সহ নানা খাতে সম্পর্ক জোরদারের ঘোষণা। 17 বছর ধরে পেটোয়া বাহিনী হিসেবে ব্যবহৃত হয়েছে পুলিশ, অভিযোগ আইজিপির। মাদক বিক্রি সেবনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি। ঈদে রাত 10টা পর্যন্ত খোলা থাকবে শপিং মল, দোকানপাট। নানা সংকটে উৎপাদনমুখী শিল্প কারখানা, জানালেন বিসিআই সভাপতি। এবং ট্রাম্পের হুমকির জবাবে পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের। চীনের 4 প্রস্তাবে সম্মতি। লেবাননে 4 নিহতের ঘটনায় ঢাকার নিন্দা। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। রোহিঙ্গা সমস্যা সমাধানে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন ওআইসি-ভুক্ত দেশগুলোর সমর্থন প্রত্যাশা করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে ঢাকায় নিযুক্ত ওআইসি-ভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের সৌজন্য সাক্ষাতের সময় এই সমর্থন চান তিনি। বৈঠকের বিষয়ে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি। তিনি জানান, সাক্ষাৎকালে ওআইসি সদস্যভুক্ত দেশগুলোর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় তাকে অভিনন্দন জানান। সদস্য রাষ্ট্রগুলো বাংলাদেশের সঙ্গে বিনিয়োগ, বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, টেক্সটাইল, ওষুধ শিল্প সহ নানা খাতে সম্পর্ক জোরদার করার পাশাপাশি বাংলাদেশের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত দেশের শিক্ষা কারিকুলাম নতুন করে সাজানো এখন সময়ের দাবি, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বৈশ্বিক প্রতিযোগিতার সঙ্গে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক ও কর্মমুখী করা প্রয়োজন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আয়োজিত উচ্চশিক্ষার রূপান্তর বিষয়ক কর্মশালায় এসব কথা বলেন সরকার প্রধান। গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহ্বানও জানান তিনি। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। মূলক বিশ্বে আমাদের টিকে থাকা কিছুটা হলো কষ্টসাধ্য হয়ে পড়বে। বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার উচ্চশিক্ষা ব্যবস্থাকে সময় উপযোগী করতে নানা উদ্যোগ নিয়েছে। শিক্ষা কারিকুলাম নতুন করে সাজানো এখন সময়ের দাবি। উচ্চশিক্ষা ব্যবস্থাকে সময় উপযোগী করতে বর্তমান সরকার অ্যাপ্রেন্টিসশিপ, ইন্টার্নশিপ এবং ইন্ডাস্ট্রি একাডেমি, উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে উদ্ভাবন এবং উদ্যোক্তা উন্নয়ন ইনস্টিটিউট, সায়েন্স পার্ক প্রতিষ্ঠার পরিকল্পনা করছে। মেধা পাচার রোধ করে মেধার বিকাশ, মেধা লালন করে আমরা ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলা করতে চাই একসাথে। বিশ্ব র্যাঙ্কিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান নিয়ে হতাশা প্রকাশ করে সরকার প্রধান বলেন, উচ্চশিক্ষা পর্যায়ে গবেষণা এবং উদ্ভাবনের দিকে মনোযোগ না দিলে প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা কষ্টকর হয়ে পড়বে। জ্ঞান ও মেধাভিত্তিক সমাজ গঠনের মূল ভিত্তি হলো এমন একটি পরিবেশ তৈরি করা যেখানে শিক্ষা, গবেষণা, মেধা, যোগ্যতা এবং সৃজনশীলতাই গুরুত্ব পাবে সর্বোচ্চ। একবিংশ শতাব্দীতে শিক্ষা, গবেষণা এবং জ্ঞানের উৎকর্ষ অর্জনের ক্ষেত্রে বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের অবস্থান এখনো মনে হয় প্রত্যাশিত উচ্চতায় পৌঁছতে পারেনি। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী। আবাসন সংকটের সমাধান সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে নানা পরিকল্পনা তুলে ধরেন তিনি। গভর্নমেন্টের সময় তারা একটা হোয়াইট পেপার তৈরি করেছিল। এই হোয়াইট পেপারে বলেছিল বছরে $16 বিলিয়ন এই দেশ থেকে পাচার হয়ে গেছে। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, $16 বিলিয়ন। এই $16 বিলিয়ন যদি দেশে থাকতো প্রতি বছর, আমরা কিন্তু আপনার এই সিটের সমস্যার সমাধান করতে পারতাম। সেটা লাইব্রেরিতে হোক, সেটা আপনাদের আবাসনের সমস্যাই হোক, সেটা আপনাদের হলে যারা থাকেন তাদের খাবার সমস্যা, অনেকাংশেই আমরা করতে পারতাম। বিশ্ববিদ্যালয়গুলোতে মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগ সহ বর্তমান সরকার কারিকুলামের প্রতি বিশেষ গুরুত্ব দিচ্ছে বলেও জানান সরকার প্রধান। রিসোর্স যে খুব আনলিমিটেড বা অনেক রিসোর্স তা না, এই রিসোর্সটাকে আমাদের প্রপারলি ইউটিলাইজ করতে হবে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।
সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার বিষয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে কূটনৈতিক চ্যানেলে আলাপ আলোচনা হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও কোরবানি পশুর হাটের নিরাপত্তা সংক্রান্ত সভা শেষে তিনি একথা বলেন। সীমান্তে পুশিন ঠেকাতে বিজিবি সতর্ক রয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মফিউর রহমানের রিপোর্ট। ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও কোরবানির পশুর হাটের নিরাপত্তা সহ সার্বিক বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয় সচিবালয়ে। এতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও উপস্থিত ছিলেন র্যাব, পুলিশ ও গোয়েন্দা সংস্থার কর্তা ব্যক্তিরা। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, ঈদের সময় রাজধানীর নিরাপত্তায় আগে পরে 14 দিন বিশেষ মনিটরিং চালু থাকবে। ঈদুল আজহার আগের 7 দিন এবং পরের 7 দিন আমাদের পুলিশ হেডকোয়ার্টারে একটা মনিটরিং সেল কার্যকর করা হয়েছে, সেটা কার্যকর থাকবে। পশুর হাটগুলোকে ঘিরে নিরাপত্তা নিশ্চিতের কথা উল্লেখ করে তিনি বলেন, জাল নোট শনাক্তকরণের জন্য মেশিন স্থাপন করা হবে। জাল নোট শনাক্তকরণের যে মেশিন, সেগুলো স্থাপন করা, বুথ স্থাপন করা, বাংলাদেশ ব্যাংক সকল ব্যাংকগুলোকে তাদের নির্দেশনা দিবে। এই সময় ভারতের পশ্চিমবঙ্গে সে দেশে সরকারের সীমান্তে কাঁটাতার দেয়া নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এই বিষয়ে কূটনীতিক চ্যানেলে আলোচনা হতে পারে। এখন কোন দেশের অঙ্গরাজ্যের একটা নির্বাচন, স্থায়ী নির্বাচন কি হলো, তার ফলাফল কি হলো, সেটার প্রভাব কি হবে, সেটা তাদের সম্পূর্ণ আভ্যন্তরীণ ব্যাপার। এখানে কাঁটাতারের বেড়া যদি ভারতীয় সীমানার মধ্যে নোম্যান্স ল্যান্ড বজায় রেখে যদি সেই দেশ দিতে চায়, সেটা ডিপ্লোম্যাটিক ওয়েতে আমাদের আলাপ আলোচনা হবে, কিন্তু সেরকম কোনো ইস্যু তো প্র্যাকটিক্যালি ভারত সরকারের পক্ষ থেকে আমরা দেখিনি। সীমান্তে পুশিন ঠেকাতে বিজিবি সতর্ক রয়েছে বলেও জানান তিনি। যাতে কোনো রকমের পুশিন না হয় সেটার ব্যবস্থা করা, আইন শৃঙ্খলা পরিস্থিতি সেই জায়গায় সমুন্নত রাখা, তবে আমরা সতর্ক আছি। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। পুলিশ বাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে মাদক সেবন ও কারবারে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকির। মঙ্গলবার দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। দীর্ঘ 17 বছর পুলিশকে পেটোয়া বাহিনী হিসেবে ব্যবহার করা হয়েছে উল্লেখ করে আইজিপি জানান, বাহিনীর মধ্যে ধীরে ধীরে শৃঙ্খলা ফিরে আসছে। আরও জানাচ্ছেন এমদাদুল হক খান। রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ উপলক্ষে আইজি ব্যাচ, শিল্ড প্যারেড ও অস্ত্র মাদক উদ্ধারের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যদের শিল্ড প্যারেড পরিদর্শন করেন আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকির। 2005 সালে মাদক ও অস্ত্র উদ্ধারের সাফল্যের কারণে 343 জন কর্মকর্তাকে আইজি ব্যাচ দেওয়া হয়। পরে পুলিশ প্রধান বলেন, পুরস্কার প্রাপ্তি কেবল স্বীকৃতি নয়, এটি দায়িত্ববোধ, পেশাগত উৎকর্ষতা এবং নেতৃত্বের প্রতীক। পুরস্কার প্রাপ্তি শুধু একটি স্বীকৃতি নয়, এটি দায়িত্ববোধ, পেশাগত উৎকর্ষ এবং নেতৃত্বের প্রতীক। এই অর্জনগুলো আমাদের আরও দায়িত্বশীল হতে হবে, অনুপ্রাণিত করবে বলে আমি বিশ্বাস করি। পুলিশের কোনো সদস্য মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িয়ে পড়লে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। পুলিশ বাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে যদি কোনো মাদক সেবন বা ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগের সত্যতা পাওয়া যায়, তাহলে তাকে কোনো ছাড় দেওয়া হবে না। অস্ত্র উদ্ধার ও মাদক নির্মূলের তথ্যের জন্য সাধারণ মানুষের কাছ থেকে সহায়তা চেয়েছেন পুলিশ প্রধান। মাদক আমাদের যুব সমাজ ও জাতির ভবিষ্যতের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা, দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে। এমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা। বাজারে নীরব চাঁদাবাজিতে সীমিত আয়ের মানুষের বেঁচে থাকা কঠিন হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। মঙ্গলবার রাজধানীর মিরপুরের শাহ আলী পাইকারি বাজার পরিদর্শনে এসে তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, গড়ে ওঠা মধ্যস্বত্বভোগী ও চাঁদাবাজদের সিন্ডিকেট ভাঙতে চায় জামায়াত। নাজমুল ইসলামের প্রতিবেদন। রাজধানীর মিরপুরের শাহ আলী পাইকারি বাজারে সরেজমিনে বাজার পরিস্থিতি পরিদর্শনে আসেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকা 14 আসনের সংসদ সদস্য মীর আহমদ বিন কাশেম সহ দলের নেতাকর্মীরা। এ সময় তিনি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং নানা অভিযোগ ও সমস্যার কথা শোনেন। 1 লাখ টাকা ভাড়া আছে, 90,000 টাকা ভাড়া আছে, 60,000 টাকা ভাড়া আছে। ঘর বুঝে এই ব্যবসা সরকার নেই 5,000। জি, 13 টাকা স্কয়ার ফিট, সরকার আর কি ভাড়া নাই। 13 টাকা স্কয়ার ফিট। জি,
পরিদর্শন শেষে তিনি বলেন, বাজারে বর্তমানে নীরবে চাঁদাবাজি চলছে, কিন্তু কেউ এ নিয়ে কথা বলার সাহস পাচ্ছে না। এখানে যে দোকানগুলো আছে, দোকানগুলো স্বস্তিদায়কভাবে যারা ব্যবসা করে তারা পায় না। এখানেও দখলদারিত্ব আছে, এখানেও নীরব চাঁদাবাজি আছে, কিন্তু মুখ ফুটে কেউ কথা বলতে চায় না। সবার মুখ চেপে রাখা হয়েছে। কারা করে এই চাঁদাবাজি? মধ্যস্থভোগী ও চাঁদাবাজরা সিন্ডিকেট গড়ে তুলেছে এমন অভিযোগ করে তিনি বলেন, রাষ্ট্রীয়ভাবে চাঁদাবাজদের আশ্রয় প্রশ্রয় দেওয়া হচ্ছে। বিগত অধিবেশনের শেষ দিবসে আপনারা শুনেছেন, আমি পরিষ্কার বলেছি যে সংসদের 300 জন সদস্য যদি সিদ্ধান্ত নেয় যে বাংলাদেশে চাঁদাবাজি হবে না, তাহলে কেউ করার সাহস পাবে না। কিন্তু এরাই যদি আশ্রয় প্রশ্রয় দেয়, তাহলে চাঁদাবাজি বন্ধ করা অসম্ভব। সংসদে এ বিষয়ে কথা বলবেন বলেও জানান জামাত আমির। আড়ত বাজারে এসেছি, খুচরা বাজারেও যাব, এবং মুকাম যেখান থেকে উৎস সেখানেও আমরা খবর নেব, যাব, দরকার নিয়ে আমরা অবশ্যই কথা বলব। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। সারা দেশে গেল 24 ঘন্টায় হাম ও উপসর্গে আরও 9 শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে 3 জন নিশ্চিত হাম এবং বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছে। ওই সময়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে আরও 1192 জন। মঙ্গলবার বিকেলে নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। সংস্থাটির তথ্য অনুযায়ী গেল 15 মার্চের পর থেকে এ পর্যন্ত হাম এবং হামের উপসর্গ নিয়ে সারা দেশে 424 শিশুর মৃত্যু হয়েছে। মধ্য মার্চ থেকে দৈনিক গড়ে 7 জন করে শিশু হামে প্রাণ হারালেও দেশে জরুরি অবস্থা ঘোষণার পক্ষে নয় সরকার। মঙ্গলবার দুপুরে তথ্য অধিদপ্তর আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে একথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহিদুর রহমান। হামের সংক্রমণ, টিকার সংকট ও সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনায় তদন্ত কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি। মফিউর রহমানের আরও একটি রিপোর্ট। গেল 15 মার্চ থেকে এখন পর্যন্ত হামে মৃত্যু হয়েছে 4 শতাধিক শিশুর। সেই হিসেবে দৈনিক গড়ে 7 জনের প্রাণহানি হয়েছে। ওই সময়ের মধ্যে হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে লড়াই করতে হয়েছে প্রায় 36,000 শিশুকে। যদিও সার্বিকভাবে হাম নিয়ে জরুরি অবস্থা ঘোষণার পক্ষে নয় সরকার, সচিবালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে এই কথা জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। কিছু সিগনিফিক্যান্ট বিষয় উল্লেখ করব। হাম পরিস্থিতি সামাল দিতে সারা দেশে টিকা কর্মসূচি পরিচালনা করছে সরকার। তবে হামের প্রাদুর্ভাব ও চলমান সংকটের কারণ অনুসন্ধানে দেশীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করা হবে। অনিয়ম বা দায়িত্ব অবহেলার প্রমাণ মিললে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যারা টিকা বা এসব নিয়ে, স্বাস্থ্য নিয়ে কাজ করেন, তাদেরকে সমন্বয় করে হবে। কমিটিটা যখন তৈরি হবে, কারা কারা সদস্য, আমরা নিশ্চয়ই জনগণকে সেটা জানাবো। তদন্ত কমিটি যদি এমন খুঁজে পায় যে খুবই বাজে ধরনের নেগলিজেন্স হয়েছে, যেটা শাস্তিযোগ্য, তাহলে শাস্তিও দেওয়া হবে। আর যদি এরকম খুঁজে পায় যে না, এই ঘটনা ঘটেছে, সেটা শাস্তি কি হতে পারে, পাশাপাশি রেকমেন্ডেশন থাকবে যাতে আমরা ফার্দার এটা প্রিভেন্ট করতে পারি। আমাদের তদন্তের এই দুইটা উদ্দেশ্যকে মাথায় রেখে আমরা তদন্ত করব। এদিকে বহুল আলোচিত মার্কিন শুল্ক চুক্তি থেকে একেবারে সরে আসার চিন্তা নেই সরকারের। সেক্ষেত্রে নতুন করে দর কষাকষির পক্ষে তথ্য সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। এই চুক্তি রিকনসিডার করা কিছু কিছু জায়গায়, যে জায়গাগুলোকে আমরা বেশি সমস্যাজনক মনে করি, রাষ্ট্রের জন্য ক্ষতিকর মনে করি, হতে পারে মনে করছি, সেগুলো নিয়ে আমরা আগে আমাদের প্রাথমিক বিবেচনা করব এবং আমি আশা করি যে আমরা সেরকম একটা নেগোসিয়েশনে তাদের সাথে যেতে চাই। বাতিল করাটা বাইল্যাটারাল সম্পর্ক বা রেসিপ্রোকাল ট্যারিফের যে সংকট আছে, সেটা আবার চলে আসার সম্ভাবনা আছে। আগের সরকারের করা বিদেশি চুক্তিগুলো পর্যালোচনা করার কথাও বলেন তিনি। এক ধরনের একটা অপশনও আমাদের কনস্টিটিউশনে আছে, আরে খুব গোপন ধরনের চুক্তি যদি না হয়, একটা রাষ্ট্র মাঝে মাঝে খুবই কনসিল্ড কিছু চুক্তি করতে পারে। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। ঈদুল আজহা উপলক্ষে শপিং মল, দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ঈদের দিন পর্যন্ত শপিং মল, দোকানপাট রাত 10টা পর্যন্ত খোলা রাখা যাবে। মঙ্গলবার বাংলাদেশ দোকান মালিক সমিতির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ক্রেতা ও বিক্রেতাদের সুবিধার কথা বিবেচনা করে সরকার দোকানপাট খোলা রাখার সময় বর্ধিত করার সিদ্ধান্ত নিয়েছে। এর আগে বিদ্যুৎ সংকট মোকাবেলায় মার্কেট, বিপণী বিতান ও ব্যবসা প্রতিষ্ঠান সন্ধ্যা 7টার মধ্যে বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল সরকার।
ইন্ডাস্ট্রি কারো ব্যক্তিগত সম্পদ নয়, জাতীয় সম্পদ দাবি করে এগুলোকে বাঁচিয়ে রাখা সরকারের উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ বিসিআই সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ। মঙ্গলবার বিকেলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের সঙ্গে বৈঠকে শেষে এমন মন্তব্য করেন তিনি। বলেন, উৎপাদনমুখী শিল্প কারখানাগুলো নানা সংকটে রয়েছে। বিশেষ করে গ্যাস সংকট, উচ্চ সুদ হার, এলসি জটিলতা ও ব্যাংক ঋণের চাপ শিল্প খাতকে বড় ধরনের ঝুঁকিতে ফেলছে। কোনো শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার চেয়ে ওয়ার্কিং ক্যাপিটাল সহায়তা দিয়ে সচল রাখা দেশের অর্থনীতির জন্য বেশ গুরুত্বপূর্ণ বলেও মনে করেন তিনি। চলতি মাসেই মাতুয়াইল ল্যান্ডফিল্ডের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হচ্ছে বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। উৎপাদনের আশায় এখনও বুক বেঁধে আছেন স্থানীয়রা। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা বলছেন, ল্যান্ডফিল্ড থেকে শুধু বিদ্যুৎ নয়, উপজাত হিসেবে মিলবে মুরগির মাছের খাবার, গ্যাস সহ শিল্পের কাঁচামাল। এতে খরচ হবে না কোনো টাকা। মনির হোসেনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন বিজন কুমার। কিছুক্ষণ পর পর গাড়ির আসা যাওয়া, প্রতিটি গাড়িতে চোখ পড়লেই দেখা যাবে ময়লা আর আবর্জনা। আসছে ময়লা নিয়ে, আর ওজন শেষে নিয়ে যাওয়া হচ্ছে স্তূপের দিকে। মাতুয়াইল ল্যান্ডফিল্ডের এই চিত্র প্রতিদিনের। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় ফেলা বর্জ্যের শেষ ঠিকানা এই স্থান। মিথেন গ্যাস আর বর্জ্যের স্তূপের গন্ধে অতিষ্ঠ স্থানীয়রা। বাতাসটা যে সময় ছাড়ে ওই সময় মনে করেন একটা কাঁচা গন্ধ বেড়ে, মানে নাকদম মানে বন্ধ হয়ে যাবে। আমরা তো এই মাঝে মধ্যে ধরেন 1 মাস 2 মাস বা 6 মাস পর, কিন্তু অনেক আমার কাছে অনেক খারাপ লাগে, ঠিক আছে, থাকতে এনে। সন্ধ্যার পরে মনে করেন মশা লেগে এদিকে থাকা যায় না, অনেক মশা। এই ফিল্ডে প্রতিদিন ফেলা হয় প্রায় 3200 টন বর্জ্য। বছরের পর বছর এই ল্যান্ডফিল্ড থেকে বিদ্যুৎ উৎপাদনের কথা শোনা গেলেও তা আজও আলোর মুখ দেখেনি। এটা তো আমরা অনেকদিন যাবত শুনে আসতেছি, মানে বিদ্যুৎ, গ্যাস, আপনার এই কৃষকের অনেক অভাব চলতে আছে, সারের দাম বেশি, সব দিকে তো সমস্যা দেশে, তাইলে তো আপনার সব একান্ত তো সব দিকে ভালো হবে। তবে আশার বাণী শোনালেন সিটি কর্পোরেশনটির প্রধান বর্জ্য ব্যবস্থাপক। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চলতি মাসের মাঝামাঝি এই ল্যান্ডফিল্ড থেকে শুরু হবে বর্জ্য রূপান্তরের কাজ। জরুরি ভিত্তিতে কিছু পদক্ষেপ নিয়েছি আমরা। আপনি জানেন যে আমাদের কোরিয়ান কোম্পানি বিএনএফ, তাদের সাথে আমরা একটা চুক্তি করেছি যে তারা এই ল্যান্ডফিল্ডের যেই বর্জ্যটা আছে এটাকে প্রসেস করে তারা টোটাল 5টা প্ল্যান্ট তারা এখান থেকে করবে, 5টা প্ল্যান্ট থেকে 5টা প্রোডাক্ট উৎপাদন করবে। প্রতিষ্ঠানটির দাবি, এই ল্যান্ডফিল্ড থেকে শুধু বিদ্যুৎ নয়, উৎপাদন হবে মুরগি ও মাছের খাবার, কসমেটিক শিল্পের কাঁচামাল, পাইরোলাইসিস তেল, জমিতে ব্যবহারযোগ্য ব্ল্যাক কার্বন, কম্পোস্ট সার ও নির্মাণে ব্যবহৃত ইটও। এই প্রজেক্টটা কমপ্লিট করার জন্য টোটাল $435 মিলিয়ন লাগবে। এই $435 মিলিয়ন কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট অথবা সিটি কর্পোরেশন কেউই পে করতে হবে না। এটা তাদের ইনভেস্টমেন্ট, এবং বিনিময়ে আমাদের ময়লার জন্য তারা ভাড়া দিবে, প্রতি কেজি ময়লার জন্য, এবং জায়গার জন্য ভাড়া দিবে, এবং প্রফিটের 20% তারা আমাদেরকে দিবে। ল্যান্ডফিল্ডের বর্জ্য সম্পদে রূপান্তর হলে একদিকে যেমন আয় বাড়বে সিটি কর্পোরেশনের, অন্যদিকে দেশের অর্থনীতিও শক্তিশালী হবে, মনে করছেন সিটি কর্পোরেশনের দায়িত্বশীলরা। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। ফ্যাসিস্ট সরকার 17 বছর ধরে দেশের সম্পদ লুটপাট করে বিদেশ থেকে বিদ্যুৎ আমদানির ব্যবস্থা করেছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশীয় সম্পদ কাজে লাগিয়ে তা জনগণের কল্যাণে ব্যয় করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। মঙ্গলবার পার্বতীপুর বড়পুকুরিয়া কয়লাখানি পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলেন। দেশের উন্নয়নের জন্য জ্বালানির প্রাপ্যতা নিশ্চিত করা জরুরি বলেও মন্তব্য করেন তিনি। রাজধানীতে পৃথক অভিযানে আন্তজেলা ডাকাত দলের 5 সদস্য এবং চিহ্নিত ছিনতাইকারী সহ আরও 4 জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ ও ধানমন্ডি থানা পুলিশ। এ সময় উদ্ধার করা হয়েছে অবৈধ অস্ত্র, গুলি, গান পাউডার, হাত বোমা ও ডাকাতির কাজে ব্যবহৃত মোটরসাইকেল। মঙ্গলবার ডিএমপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবি প্রধান। এমদাদুল হক খানের প্রতিবেদন। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ ডাকাতি ও ছিনতাইয়ের পরিকল্পনার তথ্য পেয়ে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এতে আন্তজেলা ডাকাত দলের 5 সদস্যকে গ্রেপ্তার করা হয়। আন্তজেলা ডাকাত দলের 5 জন সদস্যকে গ্রেপ্তার করে তারা যাত্রাবাড়ি এলাকায় একটা স্থানে একটা ফার্নিচারের দোকানের সামনে সমবেত হয়ে ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন দেশের বিভিন্ন জেলায় মহাসড়ক ও নির্জন এলাকায় ডাকাতি, অস্ত্রের মুখে ছিনতাই এবং আতঙ্ক সৃষ্টি করে আসছিল। অভিযানকালে ডাকাতিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। 2টি বিদেশি পিস্তল
একটি চাপাতি, 4টি হাত বোমা এবং 2 কেজির মতো গান পাউডার বা বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। তাদের পরিকল্পনা ছিল যে আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে যে বিকাশ নগদে প্রচুর পরিমাণ টাকা ট্রানজ্যাকশন হবে। তারা প্রথমে পরিকল্পনা করেছিল যে এই টাকাগুলো বিকালবেলা যখন ক্যারি করবে যে কোনো একটা এজেন্টের কাছ থেকে এই টাকাগুলি তারা ছিনিয়ে নেবে। এদিকে রাজধানী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 3 ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ধানমন্ডি থানা পুলিশ। সাকিব এবং শীর্ষ ছিনতাইকারী পলাশ আর বিপ্লব, এই 3 জনকে ঘটনাস্থলে আমরা গ্রেপ্তার করতে সমর্থ হই। ব্রিফিংয়ে পুলিশ জানায় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত বিভিন্ন আলামতও উদ্ধার করা হয়েছে। এরা একটা ছিনতাইয়ের ঘটনা ঘটায়, তো এই ঘটনাকে কেন্দ্র করে আমরা তদন্ত করি। তদন্ত করতে করতে আমরা এই গ্রুপটাকে আইডেন্টিফাই করতে সমর্থ হই। আসন্ন ঈদকে সামনে রেখে কোরবানি হাট ঘিরে চুরি, ছিনতাই সহ যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে প্রস্তুতির কথাও জানায় আইন শৃঙ্খলা বাহিনী। আমাদের যে তথ্য আছে তাদের উপর আমরা নজরদারি বৃদ্ধি করেছি। পাশাপাশি যেটা প্রিভেন্টিভ ব্যবস্থা, মহাসড়কে বলেন, রাস্তাঘাটে বলেন বা আমাদের এলাকা ভিত্তিক বলেন, আমাদের পেট্রোল এবং মোবাইল পার্টির টহলও আমরা জোরদার করেছি। এমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা। বাকিতে মালামাল না দেয়াকে কেন্দ্র করে গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় একটি দোকানে সশস্ত্র হামলা ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ সহ অন্তত 5 জন গুরুতর আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানায় মঙ্গলবার সন্ধ্যায় মাওনা চৌরাস্তার নিউ জামালপুর গ্লাস অ্যান্ড থাই অ্যালুমিনিয়াম ফেব্রিকেটর নামের দোকানে বাকিতে মালামাল কেনা নিয়ে দোকান মালিকের সঙ্গে কয়েকজনের কথা কাটাকাটির জেরে এ ঘটনা ঘটে। শিল্প প্রতিষ্ঠানের উৎপাদন ব্যবস্থাপনা, মানব সম্পদ পরিচালনা এবং কর্পোরেট কার্যক্রম সম্পর্কে সরাসরি জানার সুযোগ তৈরির লক্ষ্যে ইন্ডাস্ট্রিয়াল ট্যুর অংশ নিয়েছেন প্রিমিয়ার ইউনিভার্সিটির MBA ও BBA ডিসিপ্লিনের শিক্ষার্থীরা। মঙ্গলবার চট্টগ্রাম ইপিজেডে Z&Z ইন্টিমেট লিমিটেড পরিদর্শন করেন তারা। এ সময় প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার সাইফুল ইসলাম মানিক শিক্ষার্থীদের প্রতিটি ফ্লোরের অপারেশনাল কার্যক্রম সম্পর্কে বাস্তব ধারণা দেন। ইন্ডাস্ট্রিয়াল ট্যুরের তত্ত্বাবধানে ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদের সহকারী অধ্যাপক জিনাত শাহানা এবং পপি পোদ্দার। শেষ করব মোহনা সংবাদ, যাওয়ার আগে জানিয়ে দেব শিরোনামগুলো আরও একবার। রোহিঙ্গা সমস্যা সমাধানে ওআইসির সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী। বিনিয়োগ বাণিজ্য সহ নানা খাতে সম্পর্ক জোরদারের ঘোষণা। 17 বছর ধরে পেটোয়া বাহিনী হিসেবে ব্যবহৃত হয়েছে পুলিশ, অভিযোগ আইজিপির। মাদক বিক্রি সেবনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি। ঈদের রাত 10টা পর্যন্ত খোলা থাকবে শপিং মল, দোকানপাট। নানা সংকটে উৎপাদনমুখী শিল্প কারখানা, জানালেন বিসিআই সভাপতি। এবং ট্রাম্পের হুমকির জবাবে পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের। চীনের 4 প্রস্তাবে সম্মতি। লেবাননে 4 নিহতের ঘটনায় ঢাকার নিন্দা। এই ছিল মোহনা সংবাদ। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।